গ্রেটার নেপালের ম্যাপটা আপনারা দেখেছেন। এবার সালতানাতে বাংলার যে ম্যাপ, সেই ম্যাপটাও আপনাদের একটু দেখাই, তাহলে আইডিয়াটা আপনাদের স্পষ্ট হবে যে এই সালতানাতে বাংলার যে ম্যাপ, যেটা এই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের তরফ থেকে অনেকে বলেন যে এটা জামাতের পাপেট সরকার, সেই পাপেট সরকার তারা এই সালতানাতে বাংলার খ্বাব দেখছে তারা, এবং এটাও জামাতে ইসলামের মস্তিষ্ক প্রসূত, তারাই এগুলো নাকি তৈরি করছে। একবার দেখুন ম্যাপটা, ওড়িশা অবধি চলে গিয়েছে নিচে, এবং তারপর দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি এদিকে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ তো পুরোটাই দখল করে নিয়েছে, পুরো সেভেন সিস্টার্স দখল করে নিয়েছে, মায়ানমারের কিছুটা অংশে তারা হাত বাড়ানোর চেষ্টা করছে, মানে কিরকমভাবে তারা এই সালতানাতে বাংলাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমি ঠিক এই জায়গা থেকেই কর্নেল চৌধুরীর কাছে আসবো। কর্নেল চৌধুরী, আপনি বলছিলেন যে নেপালের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা, কারণ নেপাল এতদিন পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলতো, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো। ওলি, কেপি শর্মা ওলি, তার সরকার, সেই সরকার আসার পর কি ভারতের সঙ্গে সম্পর্ক সেরকম ভালো ছিল? এক্ষেত্রে আমার আরও একটি প্রশ্ন, যে কেপি শর্মা ওলি দুদিন আগেই এসসিও সামিটে গেলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দেখা হলো, করমর্দন করলেন, সৌজন্য বিনিময় করলেন, কুশল বিনিময় করলেন, তিনি এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর নেপালি সেনার একটি ক্যাম্প, শিবপুরি ক্যাম্পে তিনি রয়েছেন, এবং সেখান থেকে ভারতকে দায়ী করছেন এসবের জন্য। একদম ঠিক বলেছেন আপনি স্বপন, এবং এসসিওতে কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে এত কোলাকুলি, এত হ্যান্ডশেক, এবং আমরা যেটা জানি ওলি সবসময় ভারতের পক্ষে কোনোদিনই ছিল না, কারণ কোহলি ওয়াজ অলওয়েজ ইনফ্লুয়েন্সড বাই চীন, মানে চায়না কিন্তু অনেকভাবে, যেহেতু কমিউনিস্ট গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স করতো, এবং তার সঙ্গে একটা ডিপ স্টেট সিআইএ এবং আইএসআই এর একটা বড় ঘাঁটি, যত না, আমি বারবার বলি, যত না নেপালের নাগরিক সাধারণ আছে তার থেকে বড় ঘাঁটি যারা নেপাল নিয়ে ঘেঁটেছে, তারা জানে নেপালের বড় ঘাঁটি হচ্ছে আইএসআই এবং সিআইএ এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সি। নেপাল ইজ আ হটবেড অফ অল সাচ অ্যাক্টিভিটি, কারণ একদম খুললাম ছুট দিয়েছে, এবং সেখানে ওলি আজকে আঙুল খুলছে ভারতের দিকে যে এই পুরোটাই নাকি ভারত করেছে। আপনি বলুন স্বপন, এবং যারা আপনার দর্শক দেখছে গালাগালিও দিতে পারে, কিন্তু ভারত করে ভারতের লাভ কি হবে? আমি তো যা করব আমার ইন্টারেস্টের জন্য, আমি তো আর নেপালের মতন অখণ্ড নেপালকে অথবা অখণ্ড ভারতকে, নেপালকে পুরো ভারতের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি না। মানি ভারতবর্ষের লোক, মানি নেপাল ইজ এ সভারেন কান্ট্রি, তাই সেটা একটা ডেমোক্রেটিক ফেডারেল একটা রিপাবলিক দেশ, আমরা সেখানে হস্তক্ষেপ করি না। ভারত চীনের মতন এক্সপ্যানশনিস্ট না যে আমি আজ এইটা দখল করে নেবো, তাইওয়ান দখল করে নেবো, তিব্বত দখল করে নেবো, না। ভারত প্রগতিশীল দেশ, ভারত শান্তিপ্রিয় দেশ। আপনি 1000 বছর পেছনে চলে যান, ভারত কোনোদিন কোনো অন্য রাষ্ট্র গিয়ে সেটাকে নিয়ে নেবার এই যে একটা ছকপন্থী কোনোদিন আটেনি। ভারত নিজে, ভারতের অনেক জায়গায় চলে গেছে, কিন্তু ভারতের যে সার্বভৌমত্ব তার বাইরে ভারত অন্য কারোর সঙ্গে লড়তে জেনারেলি যায় না, কারণ ভারত, আমরা নিজেদের মধ্যে থাকি, আমরা যুদ্ধের ওপর পয়সা খরচা না করে মানুষের উপর, আমাদের 140 কোটি মানুষের উপর পয়সা খরচা করে ভারতকে প্রগতিশীল এবং ডেভেলপ করার আমাদের একমাত্র উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য না নেপালকে ভাঙা, আমাদের উদ্দেশ্য না ভাঙা, কিন্তু কন্ট্রারি বাংলাদেশ এবং নেপাল ভারতকে ভাঙতে চায়। আপনি যেটা দেখালেন গাজায় হিন্দ অথবা সালতানাতে বেঙ্গল, পুরো বাংলা, পুরো মানে ভারতবর্ষের একটা আমাদের পশ্চিমবাংলা, উড়িষ্যা, বিহার নিয়ে নিচ্ছে, অখণ্ড নেপাল, তারাও আমাদের, মানে ভারতের ওপর লোভ, যেহেতু দুটো স্ট্র্যাটেজিক পজিশনে জিওপলিটিক্যালি, নেপাল একটা হিমালয়ান রিজিয়ন এবং বাংলাদেশ, জিওপলিটিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো আছে, একটা বে অফ বেঙ্গলের মুখে বাংলাদেশ, একটা হিমালয়ান, একদম হিমালয়ান ল্যান্ডলক নেপাল, একদিকে তিব্বত, একদিকে ভারত। তো সেই জায়গায় যদি আমরা দেখি, আমরা কিন্তু কোনোদিন এদের সাথে দুর্ব্যবহার করিনি, কিন্তু কারোর ইন্টারেস্ট আছে, কোন রাষ্ট্রের ইন্টারেস্ট আছে ভারতকে ভাঙার জন্য, এবং আমরা ডিসকাসও করেছি। আমরা বলেছিলাম, আপনি যদি স্বপন মনে করেন, আমরা বলেছিলাম যে যা বাংলাদেশে হয়েছে, আমি 3-4 মাস আগে বলে তাহাই নেপালে হবে, তখন অনেকে ভেবেছিল, হেসেছিল এই কথাগুলো নিয়ে। নেপাল তো আমাদের বন্ধু দেশ, আপনি কিরকম করে বলে দিলেন নেপালে হবে? নেপালের লোক করবে না, নেপালের মাধ্যম দিয়ে করানো হবে। বাংলাদেশে এখনো বেশি নাগরিক ভারতের পক্ষে, কিন্তু বাংলাদেশে
কিছু লোক করিয়েছে, কিছু জামাত করিয়েছে, এবং তাদের সম্মান, তাদের সম্মতি ছিল, পেছন থেকে সাপোর্ট ছিল আইএসআই এবং ডিপ স্টেটের, একইভাবে নেপালে। সেইখান থেকে ওরা এখন মণিপুর ভাঙতে চায়, যেটা আপনি বললেন। যদি চিকেন নেক দুদিকে, একদিকে নেপাল, একদিকে বাংলাদেশ, তার নর্থে আছে ভুটান, সেই জায়গা থেকে যদি বাংলাদেশ নেপালে দুদিক থেকে মোস্ট সেন্সিটিভ এরিয়া, ধরুন সবচেয়ে ছোট জায়গাটা 22 কিলোমিটার তার উইথ, সবচেয়ে 60 কিলোমিটার, 60 থেকে 120 ইজ দা টোটাল ডিস্টেন্স। সবচেয়ে কম জায়গাটা 22 কিলোমিটার, সেটা যদি চেপে দেয় মুরগির গলা, আমি মুরগির গলা বলি, চিকেন নেক বলে, ওইটা যদি চেপে দেয় তাহলে কি হবে? 7টা উত্তর পূর্ব রাজ্য কেটে যাবে। এটা সবাই জানে, বললাম বলে এখন জানলো এরকম না, এটা পুরো পৃথিবীতে সবাই জানে। তো এই জায়গাটায় 22-24 কিলোমিটার যে সবচেয়ে ছোট, যার উইথ দীর্ঘায়িত, সেই জায়গাটা চেপে দেওয়ার চেষ্টা করবে। তো সেটা করলে 7টা উত্তর পূর্ব রাজ্য কেটে যাবে। তাই ওদের একমাত্র প্ল্যান ভারতকে ভাঙার জন্য। আর ভারত সেটা জানে, আর আমি জেনে আমি কি কাউকে অ্যালাউ করব? একদমই কর্নেল চৌধুরী, আপনি খুব সুন্দরভাবে একটা প্রসঙ্গ উত্থাপন করলেন, ডিপ স্টেট। আমরা জানি যে আমেরিকা বা সিআইএ এর মস্তিষ্ক প্রসূত যে স্পেশাল রিজিম চেঞ্জের জন্য এই ডিপ স্টেট কীরকমভাবে কাজ করে। আমরা যখন বাংলাদেশের কথা বলছি, নেপালের এই উদ্ভূত পরিস্থিতির কথা বলছি, কর্নেল চৌধুরী একটু কাজী মামুনের একটা বক্তব্য আমাদের দর্শকদের শোনাই। ডিপ স্টেট কিভাবে কাজ করছে। আপনারা এই কয়েকদিনে নেপালে জেনজি প্রোটেস্টের আবহে সুডান গুরুংয়ের নাম ভীষণভাবে শুনেছেন। সুডান গুরুং, যার এনজিও রয়েছে হামি নেপাল, যারা নেপালে ভূমিকম্পের পর থেকে কাজ করেছে ভীষণ রকমভাবে। এই হামি নেপালের অন্তরে, মানে ভেতরে কি রয়েছে, কিভাবে এরা কাজ করছে, শুনুন ভেতরের কাহিনী কিভাবে ফাঁস হচ্ছে। প্রিয় নেপাল, আমি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই যে এখন আপনার দেশে কি ঘটছে। আমার নাম কাজী মামুন, আমি আবেগের বশে ভূ রাজনীতি অধ্যয়ন করি। আপনি হয়তো ডক্টর মাহাথির মোহাম্মদ বা ডক্টর শিরি নওয়াদির মতো বিশ্ব নেতাদের সাথে আমার সাক্ষাৎকার দেখেননি, তবে আমি আপনাকে আগামী কয়েক মিনিট আমার কথা মনোযোগ সহকারে শুনতে অনুরোধ করছি। আজ 8ই সেপ্টেম্বর 2025 তরুণরা আপনার রাস্তায় মুখরিত। প্রতিবাদটি আয়োজন করেছিল হামি নেপাল, যা 2015 সালের ভূমিকম্পের ফলে উদ্ভূত একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রথম নজরে এটি যুবশক্তির মতো মনে হয়, তবে আপনাকে সর্বদা জিজ্ঞাসা করতে হবে, এই আন্দোলনগুলিকে অর্থায়ন কে করে? বারবারা ফাউন্ডেশন সংযোগ সম্পর্কে কথা বলা যাক। বারবারা ফাউন্ডেশনের সাথে হামি নেপালের দীর্ঘ সম্পর্ক রয়েছে, যার সভাপতিত্ব করেন ডক্টর সান্ধু কওয়েত। বারবারা ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে বারবারা অ্যাডামসের নামে, যিনি নেপালে বসবাস করতেন, একজন আমেরিকান কর্মী এবং লেখক। 2016 সালে তার মৃত্যুর পর ফাউন্ডেশনটি পুনর্গঠন করা হয়েছিল, কিন্তু এর প্রাথমিক অনুদান পাইপলাইনে একটি মার্কিন মেইলিং ঠিকানা অন্তর্ভুক্ত ছিল। আপনি এটি অনলাইনে খুঁজে পেতে পারেন।